সায়ন্তনের ওপর নজর রেখে আসল পর্দা ফাঁস করছে উজি। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় যে সায়ন্তন বাঁচিয়েছে খেয়াকে, এমনটাই সবার সামনে বলতে থাকে, কিন্তু এটাও যে সায়ন্তনেরই একটা পরিকল্পনা ছিল সেটা এখনও পর্যন্ত কেউ বুঝতে না পারলেও উজি সন্দেহ করতে থাকে। খেয়ার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। উজি তখন বলে, তুমি একদম চিন্তা করো না খেয়া, আমি তো আছি, আমি তোমাকে আগলে রাখবো। এরপর সায়ন্তন বলে, আমি ওখান থেকেই যাচ্ছিলাম, তখন দেখলাম যেহেতু আমি ওনাকে চিনি, ওনার ওপর গুন্ডাগুলো অ্যাটাক করেছিল, তাই আমি গুন্ডাগুলোর হাত থেকে ওনাকে বাঁচানোর জন্যই চেষ্টা করেছিলাম। তখন উজি বিশ্বাসই করতে পারে না এরকম কিছু হতে পারে, কারণ যা কিছুই হোক না কেন বারবার এই ছেলেটাই এসে বাঁচাচ্ছে, তাই এটা কোনোভাবেই স্বাভাবিক নাকি অস্বাভাবিক সেটা বোঝার চেষ্টাই ছিল উজি। তার মাঝখানেই খেয়া তখন বলে, আমি ভাবতেই পারছি না আজকে উনি না আসলে আমার ঠিক কী অবস্থা হতো। যতবারই ভাবছি ততবারই আমার বুকটা কেমন যেন কেঁপে উঠছে। এর মধ্যেই কাকুমণি বলে, খেয়া তোকে বাইরে বেরোতে কে বলেছিল? হ্যাঁ, তোকে তো বলেছিলাম আমরা যে তুই ঘরে থাক, তুই তো কোনো কথা শুনতেই চাইছিস না। ঠিক তখনই উজি বলে, কাকুমণি ও এমনিতেই এখন অনেকটা ভয় পেয়ে গেছে, এখন যদি ওকে আমরা উল্টে কথা শোনাই তাহলে কি তাতে কোনো সলিউশন হবে? হবে না তো, তার থেকে বরং এখন আমরা ওর পাশে একটু থাকি, সেটাই সব থেকে ভালো হবে। এর মাঝখানেই সায়ন্তন বলে, ওনাকে নিয়ে যান, ওনার এখন একটু বিশ্রাম প্রয়োজন। উনি যদি সঠিকভাবে বিশ্রাম না করে তাহলে কিন্তু ওনার মাথায় ওই ঘটনাটা থেকে যাবে, তারপর উনি আরও বেশি প্যানিক করবেন। এরপর খেয়া সায়ন্তনকে বলে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি যদি ঠিক টাইমে না আসতেন তাহলে আমি শেষ হয়ে যেতাম। এরপর সায়ন্তন বলে, না না, মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াবো এটা তো আমার কর্তব্য, আপনি এসব নিয়ে ভাববেন না, আপনি গিয়ে বিশ্রাম নিন। এর মাঝখানেই দেখা যায় উজি সমস্ত ডিপার্টমেন্টকে ফোন করে সাইবার ক্রাইমকে জানিয়ে দেয় আর বলে, আমার কিন্তু সিসিটিভি ফুটেজটা লাগবে। তখনই উজির কথা মতো ডিপার্টমেন্টের লোকেরা সিসিটিভি ফুটেজ জোগাড় করবে বলে ঠিক করে। এর মাঝখানেই সায়ন্তন চলে গেছে দুর্জয়ের কাছে। দুর্জয় বলে, সায়ন্তন তোমাকে আবার ওরা ধরে ফেলবে না তো? রাস্তার যে সিসিটিভি ফুটেজগুলো ওগুলো দেখে যদি তোমায় ধরে ফেলে তাহলে তো একেবারে সর্বনাশ হয়ে যাবে। সায়ন্তন বলে, আরে আমি যখন খেলতে নেমেছি তখন এত কাঁচা খিলাড়ি আমি নই, আমি সমস্ত কিছু আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিলাম, তাই কোনোভাবেই আর কিছু কেউ করতে পারবে না, আপনি আমাকে এতটা বোকা ভাববেন না। দুর্জয় বলে, সাবাস, এরকমই তো একজনকে চেয়েছিলাম যে মন দিয়ে খেলাটা খেলবে, আর তুমি তো বুদ্ধি মন সব সাহস লাগিয়ে দিয়েছো, তোমার জয় হবেই হবে, কেউ আটকাতে পারবে না। সায়ন্তন বলে, জানি না কি হবে, তবে শেষ পর্যন্ত লড়াইটা করে যাব, এইটুকু বলতে পারি। দুর্জয় বলে, আরে বাবা তুমি লড়াই করে জিতে যাবে, খেয়াকে এখন শুধু বিয়ে করে নাও, ব্যাস, তারপর তোমার লাইফ পুরোপুরি সেটেল হয়ে যাবে। এর মাঝখানেই খেয়ার সাথে কথা বলে উজি আর বলে, খেয়া তোমার কাউকে মনে আছে কেমন দেখতে ছিল বা কিছু? তখন খেয়া বলে, মনে আছে হালকা হালকা, কিন্তু আমি জানি না স্কেচ আঁকাতে পারবো কি না। এরপরে উজির ফোন আসে, উজি জানতে পারে সিসিটিভি ফুটেজগুলো পাওয়া যাচ্ছে না, ক্যামেরা কেউ হ্যাক করে রেখে দিয়েছিল। আর এই কথাটা জানার পরে উজি বুঝতে পারে ঘটনাটা অনেক বেশি জোরালো, কিছু একটা করে আসল অপরাধীকে ধরতেই হবে। তখন ঋষি বলে, উজি একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? তুমি এগুলোকে নিয়ে এত বেশি কেন ভাবছো আমি বুঝতে পারছি না। উজি বলে, আমার ভয় লাগছে, কারণ এই ব্যাপারটা মোটেও সহজ সাধারণ ব্যাপার নয়, তাই ভয় লাগাটাও কি স্বাভাবিক নয়? কিন্তু ঋষি বুঝতে পারে এটা বাড়াবাড়ি হচ্ছে, তাই বলতে থাকে। অন্যদিকে দেখা যায় সায়ন্তন তার বাড়ি থেকে বেরিয়েছিল, তখনই পাওনাদাররা এসে বীভৎস মার মারতে শুরু করে আর বলে, কবে দিবি তুই? 5 লাখ টাকা ধার করে বসে আছিস, এখনও টাকা ছোঁয়াসনি, বল কবে দিবি? তখনই সায়ন্তন বলে, 50,000 টাকা আমার কাছে আছে, তোমরা যদি নাও তো তাহলে আমি ওটা দিতে পারি। তখন পাওনাদাররা বলে, 5 লাখ টাকা নিয়ে 50,000 টাকা সাজছিস, আজ আমি তোকে শেষ করেই ফেলবো। এই বলেই ভীষণ মারধর দিতে থাকে। আর ঠিক তখনই সায়ন্তনের মা এসে বলে, ওকে মেরো না, তোমরা ওকে মেরো না। সায়ন্তন বলে, আমি খুব তাড়াতাড়ি তোমাদের টাকা শোধ দিয়ে দেব, শুধু এখন সময়ের অপেক্ষা। এরপর পাওনাদাররা বলে, টাকা যদি তুই শোধ না দিস তাহলে তোর কি অবস্থা করি এবার তুই শুধু দেখ। সায়ন্তনকে মেরে রীতিমতো মুখ ফাটিয়ে দেয়। তখনই সায়ন্তনের বাবা বলে, আমার চাকরিটা যতদিন ছিল মাথা উঁচু করে বেঁচেছিলাম, চাকরিটা যবে থেকে চলে গেছে তবে থেকেই তোর জন্য আমার মাথাটা নিচু হয়ে গেছে, পারছিস এত খারাপ খারাপ কাজগুলো করতে? সায়ন্তন বলে, আমাকে নিয়ে তোমাকে আর অত ভাবতে হবে না, তুমি কি আমার জন্য টাকা পয়সা খরচা করেছো? করনি তো,
তাহলে এসব নিয়ে আর কেন ভাবছো? আমি নিজের চেষ্টায় কিছু একটা করতে চাইছি, সেখানে তো টাকা পয়সা লাগবেই। আমার মনে হয় এসব নিয়ে না ভাবনা চিন্তা করাই ভালো। এর মাঝখানেই দেখা যায় সায়ন্তনের মা সায়ন্তনের বাবাকে বলে, আমার ছেলের ওপর খুব বিশ্বাস আছে আমার নিজের, ও ঠিক কিছু একটা করে টাকা জোগাড় করে আনবে, তুমি আর এসব নিয়ে ভেবো না। এর মাঝখানে নিশা আবারও একটা প্ল্যানিং শুরু করে দিয়েছে। ভানু তখন বলে, শোন নিশা, তুই যেগুলো করছিস সেটা কিন্তু ঠিক হচ্ছে না, অনেক বেশি রিস্ক হয়ে যাচ্ছে। আমার কথাটা মন দিয়ে শোন, এরকম আর করিস না। কিন্তু নিশা কোনোভাবেই আর নিজেকে সামলাতে পারে না, আর বলে, শোন, আমি না অনেক অনেক টাকা রোজগার করতে চাই, আর টাকা রোজগার করতে গেলে সব থেকে যেটা একদম শর্টকাট, আমি সেই পথটাই নেব। তুই এত কেন ভাবছিস ভানু? আমি ওই পুলিশ অফিসারকে বিয়ে করে ওকে এমন নাকানি চোবানি খাওয়াবো না, ও নিজেও ভাবতে পারছে না। ভানু বলে, তুইও তো বুঝতে পারছিস যে ওখানে গেলে তোকে সন্দেহ করে রাখা হবে, তোর ওপর সবসময় নজর রাখা হবে, তারপরেও তুই জেনে শুনে এই কাজটা করছিস। তখন নিশা বলে, এই বিয়েটা পুরোটাই একটা প্ল্যানিং মাফিক হচ্ছে, তুই আর এসব নিয়ে ভাবিস না, আমি তো আছি, আমি সবটা সামলে নেব। এরপরেই দেখা যায় যে বিজনেসম্যান শুভেন্দু চক্রবর্তীকে এবার টার্গেট করবে বলে ঠিক করেছে নিশা। ভানু তো খুবই ভয় পেতে থাকে, কিন্তু তবুও ভানু ঠিক করে যে এইভাবে যদি নিশা কিছু করতে থাকে তাহলে যে সে বিপদে পড়তে পারে। অন্যদিকে সায়ন্তনের ফ্যামিলিতে কারা কারা আছে থেকে সব কিছুর ডিটেলস নিতে থাকে উজি। আর তখনই চলে এসেছে জিৎ বসু আর বলে, কি হচ্ছে এখানে উজি? উজি বলে, স্যার, ওই সায়ন্তন বলে ছেলেটি, ও না আস্তে আস্তে আমাদের পরিবারের মধ্যে ঢোকার চেষ্টা করছে, আর সেটা আমি বুঝতে পেরে গেছি, তাই ওর বিষয়ে সমস্ত খোঁজ খবর নিচ্ছিলাম, আপনি প্লিজ রাগ করবেন না। তখন জিৎ বসু বলে, আরে না না, আমি এসব নিয়ে কেনই বা রাগ করতে যাব? আমি কোনো রাগ করছি না, বরং আপনার যদি কোনো সাহায্য লাগে তবে আপনি আমাকে বলতে পারেন, আমিও আপনাকে সাহায্য করব। এর মধ্যে ফোন করেছে নিশা আর জিৎ বসুকে বলে, সামনেই তো আমাদের বিয়ে, কেনাকাটা তো করতে হবে নাকি, তো আপনি কি ফ্রি আছেন? এইভাবে কথা বলতে থাকে। আর অন্যদিকে সায়ন্তন ভাবে, একের পর এক গণ্ডগোল হলেও আমি কোনোভাবেই ব্যানার্জি বাড়ির জামাই হওয়ার রাস্তাটা ছাড়ব না, যতই যাই হয়ে যাক না কেন, আমাকে বড় একটা দাও মারতেই হবে, তবেই আমি কিছু একটা করতে পারবো। অন্যদিকে ঋষি বলে, কি হয়েছে বলো তো উজি? সায়ন্তন বলে ছেলেটাকে তুমি যেন একদমই সহ্য করতে পারছো না। উজি বলে, তুমি বুঝতে পারছো না ঋষি, আমি যদি সন্দেহ করি তাহলে কোনো কারণ দেখেই করেছি, এমনি এমনি তো আর কারোর প্রতি সন্দেহ হবে না। কিন্তু খেয়া তখন বলে, বৌমণি, তুমি শুধু শুধু এইসব ব্যাপারকে নিয়ে ভাবছো। সায়ন্তন বলে ছেলেটির মধ্যে কোনো খারাপ কিছু নেই, ও যথেষ্ট ভদ্র ছেলে, কিন্তু উজি জানে যদি বারবার ভদ্রই হবে তাহলে এতটা কি করে হচ্ছে যে সিসিটিভি ফুটেজগুলো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। তাই উজি ঠিক করে সবাই যাই করুক না কেন উজি সন্দেহ করা থামাবে না।